গল্প স্বচ্ছ তোমার প্রেম গাথা, লেখিকা জান্নাত। পর্ব 2। তোয়া নিজের মতো করেই আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগেই ওরিয়নের কথাগুলো মনের এক কোণে সরিয়ে রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করছে সে। হাতে থাকা কাজগুলো একে একে গুছিয়ে নিতে নিতেই কখন যে সময় গড়িয়ে দুপুরের কাছাকাছি চলে এসেছে সেদিকেও তার খেয়াল নেই। ঘড়ির কাঁটা 11টা। চৌধুরী ভিলার প্রধান ফটকের সামনে একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলেই ধীরে ধীরে পা নেমে আসে সচ্ছল চৌধুরী। লম্বা সুঠাম দেহ, পরানো পরা সাদা শার্ট, তার উপর গাঢ় রঙের ব্লেজার, কালো প্যান্টের সঙ্গে চকচকে জুতো, এক হাতে দামি ঘড়ি, এলোমেলো অথচ ভীষণ আকর্ষণীয় কালো চুল কপালের উপর সামান্য নেমে এসেছে। তার মুখের গড়ন ভীষণ ধারালো, প্রশস্ত কপাল, সুগঠিত নাক, দৃষ্টিচাল আর গভীর কালো চোখ যে চোখের দিকে তাকালে দ্বিতীয়বার চোখ ফেরানো কঠিন। অপর পাশের দরজা খুলে গাড়ি থেকে নেমে এসে আকাশ চৌধুরী। চেহারায় তার ও কম আকর্ষণ নেই। লম্বা সুঠাম দেহ, তীক্ষ্ণ মুখরোপ, দুজনকেই পাশাপাশি দাঁড় করালে মনে হয় সুদর্শন পুরুষের সংজ্ঞাটা যেন তাদের ঘিরেই লেখা। আকাশ গিয়েছিল সচ্ছয়কে আনতে। দুজন পাশাপাশি এগিয়ে যায় চৌধুরী ভিলার বিশাল লোহার ফটকের দিকে। ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই বাড়ির পরিচিত পরিবেশ ছড়িয়ে পড়ল তাদের পদধ্বনিতে। কিন্তু তাদের দুজনের ব্যক্তিত্বই ছিল আকাশ পাতাল পার্থক্য। আকাশের চোখ মুখে স্বাভাবিক পাঞ্চল্য থাকলেও ও সচ্ছয়ের মুখটা বরাবরের মতোই কঠিন, গভীর, রাগী আর ভীষণ সংযত। তার মুখের দিকে তাকালে মনে হয় অযথা একটি শব্দ ব্যয় করতেও যেন সে নারাজ। সচ্ছয় চৌধুরী পরিবারের এমন এক সদস্য যার চারপাশে সবসময় অদৃশ্য এক রহস্যের পর্দা টানা থাকে। তার একটি গোপন পরিচয় রয়েছে, এমন এক পরিচয় যার কথা তার পরিবারের কেউই জানে না। এমনকি যারা তাকে সবচেয়ে কাছে থেকে চেনে তারাও জানে না সচ্ছয়ের জীবনের কতটা অন্ধকার তাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। অতীতের এক ঘটনার পর থেকেই মেয়েদের প্রতি তার ভিতরে জন্ম নিয়েছে এক তীব্র বিরক। মেয়েদের সে সহ্যই করতে পারে না। কোনো নারীর উপস্থিতিতে তার কাছে স্বস্তির নয়, বরং বিরক্তির কারণ। ভালোবাসা, মায়া কিংবা আবেগ এই শব্দগুলো আর অভিধানে নেই। তার হৃদয়ে আজ পর্যন্ত কোনো নারী প্রবেশ করতে পারেনি, আর ভবিষ্যতেও কাউকে প্রবেশ করতে দেওয়ার ইচ্ছা তার নেই। কারণ সচ্ছয় চৌধুরী বিশ্বাস করে হৃদয় যতটা নরম, আঘাত পাওয়ার পর তার যন্ত্রণা ততটাই গভীর। তাই সে নিজের হৃদয়টাকে পাথরে পরিণত করে ফেলেছে। ভালোবাসার জন্য নয়, কারো আপন হওয়ার জন্যও নয়, শুধু নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে বেঁচে থাকার জন্য। বাবা মায়ের সঙ্গে প্রয়োজনীয় অতিরিক্ত একটি কথাও বলে না সচ্ছয়। তবে ব্যতিক্রম দুজন, তারা দাদু আসাদুল্লাহ চৌধুরী এবং তার দাদি। এই দুজন মানুষের সঙ্গে সচ্ছয়ের বরফ শীতল স্বভাবটা কিছুটা নরম হয়ে আসে। তাদের সঙ্গে যে যতটুকু কথা বলে, যতটুকু অনুভূতি প্রকাশ করে, সেটুকু যেন তার হৃদয়ে এখনো বেঁচে থাকা সামান্য মানবিকতার প্রমাণ। বাকিদের জন্য সে কেবল সচ্ছয় চৌধুরী,
একজন গভীর রাগী ও দুর্বোধ্য পুরুষ, একজন পুরুষ যার চোখে নেই কোনো স্বপ্নের ছায়া, ঠোঁটে নেই ভালোবাসার হাসি, হৃদয়হীন এক পুরুষ যে নিজের হৃদয়ের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। কিন্তু ভাগ্যের লেখা কেউ কি কখনো পড়তে পেরেছে? কখনো কখনো মানুষ যাকে সারা জীবন নিজের সবচেয়ে বড় দুর্বলতা মনে করে এড়িয়ে চলে, ভাগ্য ঠিক তাকে তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় করে সামনে এনে দাঁড় করায়। সচ্ছয়ের জীবনেও কি তেমন কিছু অপেক্ষা করছে, নাকি তার পাথর হয়ে যাওয়া হৃদয় সত্যি সারা জীবনে অটুট থাকবে? সচ্ছয় সদর দরজা পেরিয়ে চৌধুরী বিলার ভিতরে পা রাখতেই যেন মুহূর্তের মধ্যেই পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। কিছুক্ষণ আগেও যে বাড়িটা আনন্দ আর কোলাহলের মুখর হয়েছিল, সচ্ছয়কে দেখা মাত্র সেখানে নেমে এলো এক নীরবতা। ড্রয়িং রুমে থাকা প্রত্যেকটি মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কারো চোখে আনন্দ, কারো চোখে দীর্ঘদিন পর ঘরের ছেলেকে ফিরে পাওয়ার স্বস্তি। অথচ সেই আনন্দের মাঝেও একটা অদৃশ্য ভয় সবাইকে আটকে রেখেছে। কেউ সাহস করে এগিয়ে আসতে পারছে না, কারণ তারা জানে সচ্ছয় চৌধুরী আগের মতো নেই। তার গভীর মুখ, ধারালো দৃষ্টি আর কঠিন ব্যক্তিত্বের আড়ালে কতটা রাগ জমে আছে সেটা এই বাড়ির মানুষগুলার অজানা নয়। অথচ কয়েক মুহূর্তের আগেও সচ্ছয় এসেছে শুনে যে মানুষগুলোর মুখে হাসি ফুটেছিল, তাকে চোখের সামনে দেখেও সেই হাসিগুলো যেন একে একে মিলিয়ে গেল। সচ্ছয় চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপর স্বভাবসুলভ গভীর কণ্ঠে বলল, সবাই কেমন আছো? কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, নেই দীর্ঘদিন পর বাড়ি ফেরার আনন্দের ছাপ, শুধু নিলুপ্তা। তবুও তার এই সামান্য প্রশ্নটুকু যেন বাড়ির মানুষগুলোর কাছে অনেক বড় কিছু। কেউ একজন মৃদু স্বরে বলল, ভালো আছি বাবা। ঠিক তখনই আসাদুল্লাহ চৌধুরী আর নিজেকে সামলে রাখতে পারলেন না। ধীর পায়ে এগিয়ে এসে তিনি সচ্ছয়কে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। কণ্ঠটা কেঁপে উঠল তার। কেমন আছিস দাদু ভাই? সচ্ছয় কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর খুব সংক্ষিপ্ত উত্তর দিল, আমি ভালো আছি। শব্দগুলো স্বাভাবিক হলেও কণ্ঠের শীতলতা যেন আসাদুল্লাহ চৌধুরীর বুকের ভিতরটা কেটে গেল। তবুও তিনি নাতিকে আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলেন, যেন এই কয়েক মুহূর্তে বহু বছরের দূরত্বটুকু মুছে ফেলতে চাইছেন। এরপর রওশন আরা ধীরে পায়ে এগিয়ে এলেন। নাতিকে চোখের সামনে দেখেই তার চোখ দুটো অশ্রুতে ভরে উঠেছে। তিনি কোনো কথা না বলেই সচ্ছয়কে জড়িয়ে ধরলেন, কিন্তু নাতিকে বুকে টানতে জমে থাকা আবেগ আর ধরে রাখতে পারলেন না। চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। সচ্ছয় ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলল, কান্না করছো কেন? রওশনারা কিছু বলার আগেই সচ্ছয় আবার বলল, আমি কিন্তু আবারও চলে যাব। কথাটা শুনে রওশনারা তাৎক্ষণিক চোখের পানি মুছে ফেললেন। এই ছেলেটাকে তারা কতটা হারিয়েছে সেটা হয়তো আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি কেউ। সচ্ছয় এরপর পরিবারের সবার সঙ্গে দু একটা কথা বলল, কারো প্রশ্নের উত্তর দিল সংক্ষেপে, কারো কথা শুধু মাথা নাড়ালো। তার কথাবার্তা আন্তরিকতার চেয়ে যেন দায়িত্ববোধটাই বেশি। কিছুক্ষণ পর আর সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছেটুকুও হারিয়ে ফেলল সে। নিজের ব্যাগটা হাতে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। কেউ তাকে থামালো না,
শুধু সবাই নিশ্চুপে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। সচ্চয়ের পায়ের শব্দ ধীরে ধীরে মিলে গেল সিঁড়ির উপরে, আর ঠিক তখনই আবরার চৌধুরী ছেলে চলে যাওয়ার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন। বুকের ভিতরটা যেন হাহাকার করে উঠল। কাঁপা কণ্ঠে তিনি আসাদুল্লাহ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, বাবা, সচ্চয় কি আর কখনো স্বাভাবিক হবে না? কথাটা বলেই তার গলা ভারী হয়ে এলো। আমাদের সঙ্গে কি সে আর কখনো আগের মতো স্বাভাবিক কথা বলবে না? আবরারের পাশে দাঁড়িয়ে থাকা সচ্চয়ের মায়ের চোখেও তখন অশ্রুর ঢল নেমেছে। তিনি আঁচল দিয়ে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছেন। একটা সময় যে ছেলেটা মায়ের আঁচল ধরে ঘুরত, সেই ছেলেটাই আজ মায়ের চোখের সামনে দাঁড়িয়েও যেন কত দূরের মানুষ। আসাদুল্লাহ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখেও তখন গভীর অনুশোচনা। তিনি ধীর কণ্ঠে বললেন, তোমাদের অবহেলার কারণে সচ্চয় আজ এতটা কঠিন হয়ে গেছে। কথাটা শুনে ঘর জুড়ে আবারও নীরবতা নেমে এলো। আসাদুল্লাহ কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, একটা মানুষ একদিনে পাথর হয়ে যায় না। বারবার কষ্ট পেতেই বারবার অবহেলিত হতেই মানুষের ভিতরে কোমলতাগুলো একসময় মরে যায়। সচ্চয়ের সঙ্গেও ঠিক সেটাই হয়েছে। আবরার মাথা নিচু করে ফেললেন। আসাদুল্লাহ এবার সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তবে ওকে সময় দাও, জোর করে কিছু ঠিক করতে যেও না। ধীরে ধীরে ওর কাছে যাও। ওর রাগ, অভিমান সব কিছুই আড়ালে এখানে সেই আগের সচ্চয়টা আছে। তিনি একটু থামলেন, তারপর দৃষ্টিকণ্ঠে বললেন, শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। সময় দাও, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে কেউ কোনো উত্তর দিল না। শুধু সচ্চয়ের মা আঁচলের মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকলেন। আর দোতলার নিজের ঘরে দাঁড়িয়ে সচ্চয় জানালার ওপারে তাকিয়ে রইল। তার চোখে কোনো অশ্রু নেই, কিন্তু বুকের গভীরে চাপা পড়ে থাকা এক পুরনো ক্ষত যেন আবারও নীরবে রক্তাক্ত হয়ে উঠেছে। বাইরে সবাই ভাবছে সচ্চয় বদলে গেছে, অথচ সত্যটা হলো সচ্চয় বদলায়নি। তাকে বদলে দিয়েছে তার অতীত আর পরিস্থিতি। চলবে। পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।